নমস্কার বন্ধুরা, গল্পের খেলাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার তোমাদের গল্প শোনাতে চলে এলাম। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন স্বাদের একটি রহস্য গল্প। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। আমাদের আজকের নিবেদন লেখক সুমন মিত্রের কলমে মৌসুনী আইল্যান্ড রহস্য। লেখক সুমন মিত্রের জন্ম 1987 সালে কলকাতায়। কর্মসূত্রে একজন বেসরকারি কর্মচারী হলেও বিভিন্ন রোমাঞ্চকর কিছু সংগোষ্ঠীর সঙ্গে তিনি যুক্ত। ফেসবুক, প্রতিলিপি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প। সঙ্গে থাকছি আমি, গল্পের সূত্রধার সোনিয়া। এবছরের দোলযাত্রায় সবাই কত আনন্দ করলো। হরেক রঙের প্রাচুর্যে ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, কাউকেই চেনার উপায় ছিল না। সবাইকে দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো গ্রহের প্রাণী। সত্যি এরা পারেও বটে। কথাটা ভাবলাম ঠিকই, কিন্তু আমি নিজে তো প্রতি বছর ওই ওদের মতো অবস্থাতেই থাকি। কথাটা ভেবে মনে মনে খুব হাসি পেল। তার সাথে দুঃখও পেলাম এই ভেবে যে আমার আর এই বছর আনন্দ করা হলো না। বেশ কিছুদিন ধরে আমি ডেঙ্গুতে ভুগছিলাম, তাই বেশ কয়েক সপ্তাহ আমাকে বিছানাতেই কাটাতে হয়েছে। শরীর এবং মন দুটোই অবসন্ন। অফিস যাইনি কত দিন হয়ে গেল। চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গেও আড্ডা দেওয়া হয়নি বহুকাল। তবে এখন আমি সুস্থ। ভাবছি পরের সপ্তাহে অফিস জয়েন করব। তার আগে এই কয়েকদিন একটু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে আড্ডা দিয়ে কাটাতে চাই, যেন দীর্ঘদিনের খোরাক একসাথে পূর্ণ করতে চাই। তবে এই কথা ঠিক যে মানুষের জীবনে অনেক বন্ধু থাকে, কিন্তু সবার সাথে মতের মিল হয় না। আবার এমনও কিছু বন্ধু থাকে যার সাথে আত্মার মিল থাকে, সম্পর্কটা অনেক গভীর হয়। তাই রোগ মুক্তির পর আমার একজনের কথাই মনে পড়েছিল। সে হলো আদিত্য, পুরো নাম আদিত্য রায়। ওর মতো ব্যক্তিত্ব আর বুদ্ধি আমি খুব কম মানুষেরই দেখেছি। ওর সঙ্গে আমার আলাপ কলেজ লাইফে। আমরা একসাথেই পাশ করি। ওর বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 20 মিনিট দূরে, টালিগঞ্জের হরিদেবপুর এলাকার অরবিন্দ পল্লীতে। যে কোনো সমস্যায় আমি ছুটে যাই তারই কাছে। সেদিনও গেলাম ওর বাড়ি, তবে কোনো সমস্যায় নয়, স্রেফ গল্প করতে। ঘরে ঢুকে দেখি বন্ধুবর সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকাচ্ছে, কিন্তু তার ছাইয়ের দৈর্ঘ্য বলে দিচ্ছে যে টান দেয়া হয়েছে মাত্র একবার কি দুবার। আমার অস্তিত্ব বুঝতে পেরে আদিত্য চোখ খুলে সোজা হয়ে বসলো। তারপর অতি সন্তর্পণে ছাইদানিতে সিগারেট গুঁজে দিল। আমি বসতে বসতে বললাম, কি হে, খবর কি? আদিত্য বলল, খবর বিশেষ সুবিধার নয়। কেন, কি হলো আবার? শিবনাথবাবু ফোন করেছিলেন, 3 সপ্তাহে 4 জোড়া মানুষ উধাও। আমি অবাক হয়ে বললাম, সে কি, কিভাবে, কোথায়? এখানে বলে রাখা দরকার, আমার এই বন্ধুটির আশ্চর্য বুদ্ধির জোরের কথা ওপর মহলের অনেকেই জানেন। তাই কোনো জটিল পরিস্থিতির সৃষ্টি হলে আলোচনার জন্য শিবনাথবাবু মাঝে মধ্যেই ওকে ফোন করেন, অথবা একান্তে সাক্ষাৎ করেন। আদিত্য বলল, বেশি দূরে নয়, কাছেই, মৌসুনী আইল্যান্ড। সেটা আবার কোথায় গো? লন্ডন না আমেরিকা? আদিত্য প্রথমে তীক্ষ্ণ কটাক্ষ চোখে আমার দিকে তাকালো, তারপর একখানি সিগারেট ধরালো। আমিও একটা সিগারেট ধরালাম। আদিত্য বলল, মৌসুনী আইল্যান্ড হলো সাগরদ্বীপের পূর্ব প্রান্তে। শিয়ালদা স্টেশন থেকে যেতে হয় নামখানা স্টেশন, তারপর সেখান থেকে টোটো ধরে যেতে হয় নামখানা বাস স্ট্যান্ড, সেখান থেকে আরেকটা টোটো ধরে যেতে হবে দুর্গাপুর ঘাটে, তারপর পেরোতে হবে চিনাই নদী, নদী পেরিয়ে নামতে হবে বাগডাঙ্গা ঘাটে, যদিও স্থানীয় বাসিন্দারা দুটোকেই বাগডাঙ্গা ঘাট বলে। সেখান থেকে আরেকটা টোটো ধরে মৌসুনী আইল্যান্ড। বললাম, বাবা, এত বিস্তারিতভাবে বলছো যখন, তাহলে আগে নিশ্চয়ই গিয়েছিলে? আদিত্য বলল, সুমন, তোমার কি ধারণা কোনো জায়গায় না গেলে তার ডিটেলস বলা সম্ভব নয়? এই ইন্টারনেটের যুগে ইউটিউব আছে কি করতে?
বুঝলাম আমারই প্রশ্নটা বোকার মতো করা হয়েছে, তাই প্রসঙ্গ পাল্টাতে চটপট বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু ঘটনাটা কি? আদিত্য বলল, দেখো, সাধারণ কর্মব্যস্ত জীবন থেকে সাময়িক ফুর্তি আহ্লাদের আশাতেই মানুষ বেড়াতে যেতে চায়। আমাদের যুগে যারা প্রেম করতাম তারা দেখা করতাম ভিক্টোরিয়া অথবা লেকের ধারে। কোথাও রাত কাটানোর কথা তো স্বপ্নেও ভাবতাম না। আর যদিও বা সেই সুযোগ পেতাম, সেটা আসতো স্কুলের বা কোচিংয়ের একরাত্রিক পিকনিক হলে। কিন্তু এখনকার প্রেমিক প্রেমিকাগণ হলো একেবারে অ্যাডভেঞ্চার প্রিয়। তারা ভালোবাসার মধ্যেও অ্যাডভেঞ্চার খোঁজে, আর তারই উদ্দেশ্যে তারা পাড়ি দেয় নতুন নতুন স্থানে। মৌসুমী আইল্যান্ডও একদম আনকোরা নতুন স্থান। অনেকে এর খবর এখন অব্দি জানে না। তারপর একটু থেমে বলল, কিন্তু তাই বা হয় কি করে? এক্ষেত্রে তো দেখছি। কথা থামিয়ে দিয়ে আমি বললাম, আরে তোমার রম্য রচনা বাদ দিয়ে আসল ব্যাপারটা বলো না। আদিত্য বলল, ব্যাপার হলো, এই মৌসুমী দ্বীপে ঘুরতে গিয়ে বিগত এক সপ্তাহের মধ্যে সেখান থেকে 4 জোড়া মানুষ উধাও হয়েছে। স্থানীয় পুলিশের ধারণা তারা অ্যাডভেঞ্চারের জন্য সমুদ্রে পাড়ি দিতে গিয়ে হয়তো তলিয়ে গিয়েছে। খোঁজ অবশ্য চালু আছে, কিন্তু এখনো কোনো বডি পাওয়া যায়নি। যারা নিখোঁজ হয়েছে তারা সবাই কলকাতা থেকে গিয়েছিল, আর সেই কারণে লালবাজারের ওপরও একটা চাপ আছে। শিবনাথবাবুর তো এখন লালবাজারেই পোস্টিং, তাই উনিও খুব ঘেঁটে আছেন, বুঝলে। ও ও তা এই ব্যাপারে তুমি কি করবে? করবো না কিছুই, আবার অনেক কিছু করতেই পারি। মানে একবার ওখানে ঘুরতে যাবে নাকি? বুঝলাম আমার বন্ধু এই ঘটনাটার মধ্যে কিছু একটা দেখছে। হয়তো তার মনের কোণায় একটা কাঁটা খোঁচা মারছে। তাই আমিও বললাম, যেতে কোনো অসুবিধা নেই, শুধু গিন্নিকে আর মাকে তুমি রাজি করিও। ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি এনে আদিত্য বলল, তথাস্তু। ঠিক 2 দিন পর বেলা আন্দাজ 1টার সময় আমরা বালিগঞ্জ স্টেশনে উপস্থিত হলাম। এখান থেকে নামখানা লোকাল ধরবো। ট্রেনের সময় 1:28। আমার বাড়ির লোককে রাজি করাতে বেশি বেগ পেতে হয়নি। বিশেষ করে আদিত্য যখন নিজে বলতে গিয়েছিল, তখন মা বলেছিল, তুমি যখন সঙ্গে আছো তখন আমার কোনো চিন্তা নেই, শুধু ওর একটু খেয়াল রেখো বাবা। আদিত্য বলেছিল, আচ্ছা মা, আমিও তো আপনার আরেকটি সন্তান, আপনি একদম চিন্তা করবেন না, দুজন সুস্থভাবেই ফিরে আসবো। শুধু দরজার বাইরে অনিতা মানে আমার স্ত্রী মুখ বেঁকিয়ে দাঁড়িয়েছিল। কারণ ওর বক্তব্য, ছেলে বউকে ফেলে আমি একলা চলেছি মौज করতে। ট্রেনে উঠে নিজেদের সিটে বসে শুধলাম, আচ্ছা শিবনাথবাবু কি ওনার জিপে রওনা হয়েছেন? না, এখন শুধু আমরাই যাচ্ছি। কিন্তু আমাদের যদি কোনো বিপদ হয়, একটা ব্যাকআপ তো দরকার। ব্যাকআপ আমার পকেটে। মানে? গন্তব্যে পৌঁছে তারপর বুঝতে পারবে। এই বলে সে জানলার দিকে মুখ ফিরিয়ে চোখ বুজল। আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি 1000টা প্রশ্ন করলেও ও আর একটিরও উত্তর দেবে না। নামখানা স্টেশনে নেমে বাইরে এলাম, কিন্তু একসাথে নয়। ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই আদিত্য পাশের কামরায় চলে গিয়েছিল। ট্রেনে আদিত্য আমাকে বলে দিয়েছিল যেন এমনভাবে আচরণ করি যে একে অপরকে চিনি না। কারণটা কিন্তু জানায়নি, বলেছিল সময় হলে জানাবে। আমিও সেই মতো 10 দূরত্ব বজায় রেখে ওকে অনুসরণ করতে থাকলাম। সামনেই একটা ধাবা, নাম খানাপিনা। আশেপাশের আর 5টা ধাবার চেয়ে এটা একটু আকারে বড়, আর দেখে মনে হচ্ছে হালে তৈরি। আদিত্য এগিয়ে গিয়ে ঢুকলো। আমিও কয়েক মুহূর্ত অপেক্ষা করে ভেতরে ঢুকলাম। আদিত্যকে টপকে আরও 3টি টেবিল পরে আমি বসলাম। খিদে বিশেষ নেই, তাই একটা চা আর 2টো সিঙ্গাড়া অর্ডার করলাম। আর চোখে দেখলাম আদিত্য ডিম সিদ্ধ খাচ্ছে। খাওয়া শেষ করে টাকা বের করতে গিয়ে আদিত্য ইচ্ছে করে তার মোবাইলটা হাত থেকে মাটিতে ফেলল। আমি তখনও চায়ে চুমুক দিচ্ছি। আদিত্যকে বলতে শুনলাম, ইস, আরে কি বিপদ, এই মোবাইলটার আবার কি হলো? এই বলে সে মোবাইলটা নিয়ে মহা ব্যস্ত হয়ে পড়ল। কাউন্টারে দাঁড়িয়ে এক ভদ্রলোক, সম্ভবত ধাবার মালিক। আদিত্য তাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা দাদা, কাছে পিঠে কোনো মোবাইল সারানোর দোকান আছে?
ভদ্রলোক মুখ বেজার করে বললেন, তা বলতে পারবো না, তবে সামনের রাস্তা দিয়ে মিনিট 5 হাঁটলে একটা মোড় পড়বে, সেখানে মোবাইলের শোরুম আছে। আদিত্য কি করবে ভাবছে এই সময় একজন সম্পূর্ণ অপরিচিত ছেলে, বয়স আন্দাজ 30 কি 32, এগিয়ে গিয়ে বলল, দাদা যদি কিছু মনে না করেন, আমি কি একবার দেখতে পারি? আমি মোবাইল রিপেয়ারিং করতে জানি, আমার দোকান আছে। আদিত্য বিনা বাক্য ব্যয়ে ছেলেটির হাতে মোবাইলটি দিল। ছেলেটি পাশের একটা টেবিলে বসে সাইড ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করে মোবাইলটা নিয়ে কী সব করলো। তারপর আদিত্যর হাতে দিয়ে বলল, দেখুন তো সব ঠিক আছে কিনা। আদিত্য সব দেখে নিয়ে ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে একটা 100 টাকার নোট তার হাতে দিয়ে ধাবা থেকে বেরিয়ে গেল। আমিও খাওয়া শেষ করে বেরিয়ে গেলাম। তারপর সারাটা রাস্তা আদিত্যকে অনুসরণ করে শেষে গন্তব্যে পৌঁছলাম। বলা বাহুল্য, চিনাই নদীতে কিন্তু একই নৌকায় থাকতে হয়েছিল। আমরা এখন যে লজটায় আছি তার নাম এনজয় পার্ক। ঢোকবার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস মানে ডাবের জল দিয়ে আমাদের অভ্যর্থনা করা হলো। এখানে লজটার কথা একটু বলা দরকার। থাকবার ব্যবস্থা বলতে 3 রকম: অ্যাডভেঞ্চার টেন্ট, মাটির ঘর আর ট্রি হাউস। অ্যাডভেঞ্চার টেন্ট হলো মাটির ওপর ছোট তাঁবু, ভেতরে ঢুকে চেন টেনে আটকে দিতে হয়। ভেতরে কোনো শৌচালয় নেই, বাইরে কমন বাথরুম আছে। এরপর হলো মাটি আর খড় দিয়ে তৈরি ছোট ছোট ঘর, এগুলোতে অবশ্য ভেতরে শৌচালয় আছে। আর সব থেকে ইন্টারেস্টিং হলো ট্রি হাউস, গাছের গুঁড়ির ওপর তৈরি কাঠের ঘর, মাটি থেকে প্রায় 2 মানুষ উঁচুতে। লাঞ্চ বা ডিনার করার জন্য একপাশে অনেকটা জায়গা জুড়ে শামিয়ানা টাঙানো আর অনেক চেয়ার টেবিল পাতা। আমাদের জন্য দেখলাম 2টো টেন্ট বুক করা আছে। রেজিস্টার বুকে সই করতে গিয়ে দেখলাম 2টো বুকিং আলাদাভাবে করা হয়েছে, কারণ আমার নামের পরে অন্য একজনের নাম, তারপর আদিত্যর নাম। বুঝলাম আদিত্য আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল। ওর মাথায় যে কি চলছে সেটা হয়তো ঈশ্বরই জানে, কিন্তু আমি যতক্ষণ না জানছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। বিকেল পড়ে গেছে, সন্ধ্যা নামতে বেশি দেরি নেই। চারদিক অন্ধকার হয়ে আসছে, পাখিদের ঘরে ফেরার ডাক শোনা যাচ্ছে, আর আছে সমুদ্রের মিষ্টি হাওয়া। আশেপাশে খুঁজেও আদিত্যকে কোথাও দেখতে পেলাম না, তাই মোবাইল গেম খেলাতেই মনোনিবেশ করলাম। রাত 8টা নাগাদ আদিত্য এসে পাশের টেন্টে ঢুকলো। খুব জানতে ইচ্ছা করছিল যে এতক্ষণ কোথায় ছিল, কিন্তু উপায় নেই। রাতে 10টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেল। রান্না বেশ চমৎকার, ভাত বা রুটি যে যেটা খাবে, সাথে চিকেন কারি, একটা তরকারি, স্যালাড আর মিষ্টি। রাতের খাবার খেয়ে কয়েক পা হাঁটাচলা করা আমার দীর্ঘদিনের অভ্যেস, তাই হাওয়া খাবো বলে বালির চড়ায় গিয়ে দাঁড়ালাম। একটা সিগারেট জ্বালিয়ে পাশে তাকিয়ে দেখি একটু দূরে আরও একজন দাঁড়িয়ে আছে। সেও একটা সিগারেট জ্বালালো। লাইটারের ক্ষীণ আলোয় মুখটা চিনতে পারলাম, আদিত্য। আশেপাশে কেউ নেই দেখে ভাবছি কথা বলবো, ঠিক এই সময় পেছন থেকে একটা গলার আওয়াজ পেলাম। রাতে একলা বেশি দূর যাবেন না বাবু, বিপদ হতে পারে। কথাটা শুনে ফিরে দেখি লজের একটা কর্মচারী। আমি বললাম, কিসের বিপদের কথা বলছো তুমি? লোকটা বলল, বিপদ মানে অনেক কিছুই হতে পারে, যেমন ধরুন চোরা বালি বা বিষাক্ত সাপ অথবা পোকামাকড়। দিনের বেলায় যত পারেন ঘুরে বেড়ান, কিন্তু রাইতে না বেরোনোই ভালো। এবার আদিত্য এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এই ভাই, তোমার নাম কি? লোকটা একগাল হেসে বলল, আইকে আমার নাম মুন্না। তা এখানে কতদিন কাজ করছো, আর তোমার বাড়ি কোথায়? লোকটা সেই প্রশ্নের উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করলো, আপনারা 2 বাবু কি কলকাতা থেকে এইছেন? আপনারা কি বন্ধু? আমি অবাক হলাম লোকটার প্রশ্ন শুনে, কিন্তু আদিত্য দেখলাম খুব সহজেই ব্যাপারটা ম্যানেজ করে নিল। এগিয়ে এসে লোকটাকে একটা সিগারেট দিয়ে বলল, না মুন্না ভাই, মানে আসলে আমি একাই এসেছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ওই ভদ্রলোককে আমি চিনি না, কিন্তু তোমাকে আমি ঠিক চিনেছি। তুমি খুব বড় কাজের লোক। আচ্ছা, আমাকে একটু জলপানের ব্যবস্থা করে দিতে পারো?
মানে তুমিও ভাগ পাবে। আসলে আমি আনতে ভুলে গিয়েছি, বুঝলে? টাকা পয়সা নিয়ে ভেবো না, যা লাগে আমি দেব। আমি তো শুনে অবাক। আদিত্য বলে কি? ও মদ খাবে? এ বদ অভ্যেস আবার কবে থেকে হলো? এইসব ভাবছি এমন সময় মুন্না বলল, কোনো চিন্তা করবেন না বাবু, আমি সব ব্যবস্থা করেছি। আপনি শুধু আমারে 15 মিনিট সময় দেন। আপনি আপনার টেন্টে যান, আমি গিয়ে খবর দিচ্ছি। এই বলে মুন্না আদিত্যর থেকে টাকা নিয়ে ছুটে চলে গেল। মুন্না যখন প্রায় অনেক দূর চলে গেছে তখন আদিত্য আমাকে চাপা স্বরে বলল, এই সাবধান, লোকটা কিন্তু সুবিধের নয়, নজরে রেখো, বুঝলে? দেখেছো তো আমি টেন্টে আছি, সেটাও লক্ষ্য করেছে। আচ্ছা শোনো, এখন তোমার মোবাইলটা দাও, রাতে পেয়ে যাবে। এই বলে আদিত্য ফিরে গেল। মিনিট 2 বাদে আমিও ফিরে এলাম। খানিকক্ষণ পরে মুন্না এসে আদিত্যকে ডাকলো, শুনতে পেলাম, বাবু আসেন, সব তৈরি। শব্দে বুঝলাম আদিত্য টেন্ট থেকে বেরিয়ে মুন্নার সাথে চলে গেল। সঙ্গে মোবাইল না থাকায় সময় কাটানো খুব সমস্যার, তাই নিরুপায় হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকালে। হাত ঘড়িতে দেখলাম সকাল 6টা বাজে। টেন্টের ভেতর উঠে বসলাম। তারপর পাশেই আবিষ্কার করলাম আমার মোবাইলটা। মনে পড়ে গেল আদিত্য রাতেই ফেরত দেবে বলেছিল। তাহলে কি ও আমার টেন্টে ঢুকেছিল? কেউ দেখে ফেলেনি তো? এইসব ভাবতে ভাবতে মোবাইলটা হাতে নিয়ে দেখি সেটা বন্ধ। ভাবলাম ব্যাটারি ডাউন হয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু না, সুইচ টিপতেই সেটা অন হয়ে গেল। তার মানে আদিত্যই বন্ধ করে রেখেছিল। অভ্যাস মতো মোবাইল ডেটা অন করলাম, কারণ বউকে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং না জানালে সারাটা দিন বেচারি মুখ গোমরা করে থাকবে। ইন্টারনেট চালু হতেই হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটা মেসেজ ঢুকলো। খুলে দেখি সব কটাই আদিত্যর মেসেজ। লেখা আছে, রাতেই টেন্টের পর্দার তলা দিয়ে মোবাইলখানা ফেরত দিলাম। সব সময় ইন্টারনেট অন রাখবে। কোনো খবর থাকলে মেসেজ করে জানাবে। হোম স্ক্রিনের ওপর লাল রঙের একটা আইকন দেখতে পাবে, সেটা আমি দিয়েছি। এবার থেকে তোমার আর আমার লোকেশন ট্র্যাক করা হবে লালবাজার থেকে। মেসেজ দেখা শেষ করে হোম স্ক্রিনে গেলাম। সত্যি একটা নতুন অ্যাপের আইকন দেখলাম। এটা আগেই লক্ষ্য করা উচিত ছিল, কিন্তু মোবাইল অন হতেই মেসেজ ঢুকলো, তাই চোখে পড়েনি। যাই হোক, আমিও একটা মেসেজ করলাম, তুমি কখন ফিরলে? কাল কিছু জানতে পারলে? প্রায় সাথে সাথেই উত্তর এলো, আজ দুপুরে জঙ্গলের দিকটা একটু একা ঘুরে আসবো ভাবছি। বিশেষ কিছু চোখে পড়লে আমাকে জানাবে। বুঝলাম বন্ধুবর আমার আগেই ঘুম থেকে উঠে গেছে, তাই আবার লিখলাম, তুমি এখন কোথায়? টেন্টে? কোনো জবাব এলো না। আমিও আর কথা না বাড়িয়ে বিছানা ত্যাগ করলাম। সকালে ব্রেকফাস্ট করে একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম। মুন্নাকে বেশ কয়েকবার জঙ্গলের দিকে যাতায়াত করতে দেখলাম। যখনও গিয়েছিল তার হাতে একটি থলি ছিল। প্রতিবারই ফিরবার পথে তার হাত ফাঁকা ছিল। মধ্যাহ্ন ভোজনের সময় আদিত্যকে দেখতে পেলাম না। আমার খাওয়া যখন প্রায় শেষ তখন দেখলাম সে খেতে এলো। তারপর সে সোজা তাঁবুতে গিয়ে ঢুকলো। আমি তার কথা খেয়াল রেখে জঙ্গলের দিকে পা বাড়ালাম। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কয়েকটা পথ এদিক ওদিক চলে গেছে। চারিদিক পাখিদের কলতানে মুখরিত। কত অদেখা প্রজাপতির ভিড়। কিছুটা এগিয়ে আমি একটা পথ বেছে নিলাম। এই পথটার বিশেষ দুটো বৈশিষ্ট্য আছে। প্রথমত, অন্যান্য শাখা পথগুলোর থেকে এটা একটু বেশি পরিষ্কার। দেখে মনে হয় এই পথে প্রত্যহ মানুষের যাতায়াত আছে। আর দ্বিতীয়ত, এই পথ ধরে যেতে যেতে বেশ কয়েকটি গাছের মধ্যে এক ধরনের স্টিলের চকচকে গোল চাকতি বাঁধা থাকতে দেখলাম। সবকটা গাছে নয়, 2-3টে গাছ বাদে বাদে। যেন এই চাকতিগুলোর মাধ্যমে গাছগুলোকে চিহ্নিত করে কোনো পথের নির্দেশ দেওয়া হয়েছে। আমি চাকতিগুলোর 2-3টে ছবি তুললাম মোবাইলে। তারপর ছবিগুলো পাঠিয়ে দিলাম আদিত্যকে। মোবাইল পকেটে ঢুকিয়ে আরও বেশ খানিকটা এগোনোর পর আর কোনো গাছের চাকতি দেখতে পেলাম না। মনে মনে একটু হতাশ হলাম। ভাবলাম মনটা একটু বেশি চঞ্চল হয়ে পড়েছে, তাই হয়তো
সব কিছুর মধ্যেই রহস্যের গন্ধ পাই। এইসব ভাবতে ভাবতে সামনের গাছটির দিকে এগিয়ে গেলাম। বেশ অনেকটা হেঁটেছি, আর কিছুটা গেলেই হয়তো সমুদ্র সৈকত। ঢেউয়ের শব্দ কানে ভেসে আসছে। তবে এই দিকটা বড়ই নির্জন, ঘন জঙ্গলে ঘেরা। হয়তো এটাই দ্বীপের শেষ প্রান্ত। পকেট থেকে সিগারেট বার করে ধরাতে গেলাম, হাত থেকে দেশলাইটা পড়ে গেল। মাটি থেকে দেশলাইটা কোড়াতে গিয়ে হঠাৎ গাছের গুঁড়ির দিকে নজর পড়ল। সবিস্ময়ে দেখলাম সেখানে পড়ে আছে সেই একই রকম একটি গোল চাকতি। সম্ভবত এটিও গাছে বাঁধা ছিল, কোনো কারণে পড়ে গেছে। সামনে গিয়ে চাকতিটি তুলে নিলাম। সাধারণ শিশি বোতলের ঢাকনার মতোই দেখতে, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে চাকতির ধার বরাবর খুদে খুদে অক্ষরে কিছু লেখা আছে, এবং সব থেকে আশ্চর্যের ভাষাটা সম্ভবত চীনের। আমি যথেষ্ট পরিমাণ অবাক হলাম। স্পষ্ট বুঝতে পারলাম এই বস্তু চীন দেশে তৈরি, কিন্তু এইখানে কি করে এলো সেটা কিছুতেই বুঝতে পারলাম না। পকেট থেকে মোবাইল বার করে কয়েকটি ছবি তুললাম। তারপর সেই ছবি এবং আমার বর্তমান লোকেশন পাঠিয়ে দিলাম আদিত্যকে। প্রায় সঙ্গে সঙ্গেই আদিত্যর উত্তর এলো। ঠিক উত্তর নয়, একটা লাইভ লোকেশন। সেটা দেখে বুঝলাম আমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আদিত্যর বর্তমান লোকেশন খুব কাছেই। ম্যাপ দেখে কিছুটা এগোলাম। সামনেই একটি ঝাঁকড়া গুল্ম জাতীয় গাছ ছিল। কোনো রকমে সেটাকে পেরোতেই নজরে পড়ল একটি বাড়ি। সমুদ্র সৈকতের ধারে জঙ্গলে ঘেরা এই নির্জন স্থানে বাড়িটি বেশ বেমানান। আরও আশ্চর্য হলাম, ম্যাপ বলছে আদিত্যর লোকেশন ওই বাড়ির ভেতরেই। দূর থেকেই দেখতে পেলাম বাড়িটি একতলা, বাংলো প্যাটার্নের। বাড়ির মাথায় একটি অ্যান্টেনা গোছের কিছু একটা আছে। সমস্ত জানলা দরজা বন্ধ। আশেপাশে কোনো জনমানুষের সারা শব্দ নেই। কৌতূহল বশে তাড়াতাড়ি এগোতে গেলাম, কিন্তু তখনই সশব্দে বাড়ির সামনের দরজাটি খুলে গেল। আমি তাড়াতাড়ি সামনের একটি ঝোপের পেছনে লুকিয়ে পড়লাম। অবাক হয়ে দেখলাম ভেতর থেকে বেরিয়ে এলো মুন্না। তার হাঁটা চলা একটা সপ্রতিভ ছন্দ। দেখে বোঝাই যাচ্ছে এই স্থানে তার বহুবার যাতায়াত আছে। সে বাইরে বেরিয়ে দরজাটা ভিজিয়ে দিয়ে চলে গেল। সম্ভবত রিসর্টে ফিরে গেল। মনে মনে ভাবলাম, এই সুযোগ, চুপি চুপি ভেতরে যাওয়া দরকার। তবে এইটা বুঝলাম যে ভেতরে হয়তো আরও লোক আছে, না হলে সে দরজায় তালা বন্ধ করে যেত। সদর দরজার দিকে এগোতে গিয়ে চোখে পড়ল সামনের কিছুটা ফাঁকা জায়গা। চোখে পড়ল বলতে চোখটা একরকম ওখানে আটকে গিয়েছিল। সাধারণ জমিতে ঘাস গজিয়ে ওঠে, এটা নতুন কোনো ব্যাপার নয়, কিন্তু বেশ কিছুটা জায়গা জুড়ে দেখলাম ঘাস জমিটা স্বাভাবিক নয়, যেন অন্য কোনো জায়গা থেকে ঘাস মাটি সমেত তুলে এনে এখানে বসানো হয়েছে। কাজটা খুব কাঁচা হাতের, তাই বিষয়টি চোখে পড়ছে। সেদিকে অতটা মনোনিবেশ না করে ভেজানো দরজায় কান পাতলাম। কিসের একটা শব্দ কানে আসতে লাগলো, কিন্তু বুঝলাম না ঠিক কি। মানুষের গলার শব্দ নয়, শব্দটা কোনো যন্ত্রের। কাল বিলম্ব না করে ভেজানো দরজায় হাত রাখলাম। দরজাটা সামান্য ফাঁকলো, ভেতরটা অন্ধকার। আমিও গা ভাসিয়ে দিলাম সেই অন্ধকারে। ভেতরে ঢুকে দরজাটি আবার ভিজিয়ে দিলাম। এবার বুঝলাম ভেতরটা পুরো অন্ধকার নয়, একটা হালকা নীল রঙের আলো জ্বলছে। বাইরে দিনের আলো থাকার দরুন ঠিক বুঝতে পারিনি। ভালো করে তাকিয়ে দেখলাম এই ঘরটা ফাঁকা। ঘরের এক কোণে রাখা আছে কোদাল, শাবল আর কিছু ভাঙা কাঠের টুকরো। পাশে আরেকটি ঘরের দরজা, সেখানে থেকেই শব্দটা আসছে। মনে মনে ভাবলাম, আমি সম্পূর্ণ নিরস্ত্র। ভেতরে কজন আছে জানি না, যদি আক্রমণ করে তাহলে
আত্মরক্ষা করতে পারবো কি না তারও নিশ্চয়তা নেই। তবে আদিত্য এখানে আছে, এই যা ভরসা। কিন্তু কোথায় সে? আমি তো তাকে তাঁবুতে ঢুকতে দেখেছিলাম, সে তবে কোন পথে এলো? এইসব ভাবতে ভাবতে এই সামনের ঘরটির দিকে এগিয়ে চললাম। এই ঘরেও কোনো লোক নেই, আর শব্দটাও এই ঘরের থেকে আসছে না। ওদিকে আরও একটি ঘর আছে। এবার বুঝলাম শব্দটা সেখান থেকেই আসছে, কারণ এই ঘরে শব্দের রেশটা বেশ তীব্র। তবে ঘরের এক কোণে শোভা পাচ্ছে একটি আলমারি, আর সেই আলমারির কাঁচের পাল্লার ভেতর চোখ পড়তেই গাটা শিউরে উঠল। সবিস্ময়ে দেখলাম আলমারির ভেতর কাঁচের শিশিতে সাজানো রয়েছে মনুষ্য দেহের অভ্যন্তরীণ বিভাগের একটি বিশেষ অঙ্গ, কিডনি। হতবাক চোখেই সেই দিকে বিভোর হয়ে তাকিয়ে আছি। আচমকা পেছন থেকে মাথায় আঘাত পেয়ে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়লাম। পিছন থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠস্বর। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। মাথায় হাত দিয়ে পেছনে ঘুরে দেখলাম হাতে একটা কাঠের লাঠি গোছের জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে মুন্না। তার মুখটা কেমন হিংস্র, দাঁতে দাঁত চিপে সে আবার বলল, বেশি কৌতূহল ভালো না বাবু। আমার মুখে তখন কোনো কথা নেই। মাথাটা কেমন যেন ঝনঝন করছে, চোখের কোণে জল চলে এসেছে। মনে হচ্ছে যেন এক্ষুনি আমি জ্ঞান হারাবো। এমন সময় ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো একটি নতুন মুখ, বয়সে প্রবীণ, সাদা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে চশমা। দেখে মনে হলো বাঙালি নয়। সে এসেই আমাকে আবিষ্কার করে বলল, নতুন অতিথি। তারপর মুন্নাকে উদ্দেশ্য করে বলল, ভালোই হলো, আরও একটা অর্ডার ছিল, সমস্যার সমাধান হয়ে গেল। লোকটা কিসের অর্ডারের কথা বলল ঠিক বুঝতে পারলাম না। আসলে মাথায় আঘাত পেয়ে এতটাই যন্ত্রণা করছে যে কিছু ভাবতেও পারছি না। শুধু মনে মনে এই কথা ভাবছি যে আদিত্য তুমি কোথায়? আজ তোমার বন্ধুর চরম বিপদ, তোমার সাহায্যের একান্ত প্রয়োজন। চোখের দৃষ্টি ঝাপসা লাগছে, কিন্তু তার মধ্যেই দেখছি সেই দ্বিতীয় লোকটা একটা ইঞ্জেকশন নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। এবার লোকটা বলল, মুন্না, একে চেপে ধর। আমি প্রচণ্ড আতঙ্কে প্রায় চোখ বন্ধ করে নিয়েছি। হঠাৎ কানে এলো একটা রাগী মানুষের গর্জন, আর তার সাথে একটা আর্তনাদ। চোখ খুলে দেখি দ্বিতীয় লোকটা যে ঘর থেকে বেরিয়ে এসেছিল সেই ঘর থেকে একটি লোহার রড হাতে বেরিয়ে ক্ষিপ্র গতিতে সজোরে লোকটার হাতে আঘাত করেছে। আদিত্য! হাতের যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে বসে পড়ল লোকটা। এবার আদিত্যর দৃষ্টি মুন্নার দিকে। মুন্নার মুখে তখন হিংস্র ভাব। আমি এই সুযোগে বসা অবস্থায় মুন্নাকে মারলাম এক ল্যাং। তারপরেই তার বুকের ওপর চেপে বসলাম। কয়েকটা কিল, চর আর ঘুষি মেরে খুব সহজেই মুন্নাকে জব্দ করে ফেললাম। পাশ থেকে আদিত্য বলল, বাহ, সাবাস সাবাস সুমন। শিবনাথবাবু গুরুগম্ভীর গলায় বললেন, তোমার খেলা শেষ ডক্টর ত্রিপাঠী। আজ তোমাকে হাতে নাতে ধরেছি। বজ্রকঠিন কণ্ঠে আদিত্য বলে উঠল, নিখোঁজ ব্যক্তিদের আর খোঁজ খবর প্রয়োজন নেই শিবনাথ বাবু। এই শয়তান তাদের খুন করে মাটিতে পুঁতে রেখেছে। শিবনাথবাবু আর আমি দুজনেই বিস্মিত আর মর্মাহত চোখে আদিত্যর দিকে তাকালাম। শিবনাথবাবু হতবাক হয়ে বললেন, সে কি? কোথায়? আদিত্য বলল, বাড়ির সামনের বাগানটা একটু ভালো করে পরীক্ষা করুন, ওখানেই আপনার প্রশ্নের উত্তর আছে। শেষে শিবনাথবাবু ডক্টর ত্রিপাঠীর উদ্দেশ্যে বললেন, অনেক উড়েছ, এবার বাকি তুমি খাঁচায় ঢোকো। হত্যার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। এরপর তিনি ডক্টর ত্রিপাঠী ও তার কুকর্মের একমাত্র সহকর্মী মুন্নাকে টানতে টানতে পুলিশের জিপ গাড়িতে তুলল। তারপর ঘুরে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে বললেন, অনেক তো হলো, এবার কলকাতায় ফিরে চলো, সেখানেই হবে এই গল্পের যবনিকা। কলকাতায় ফেরার একদিন পরের ঘটনা।
আমরা সবাই বসে আছি আদিত্যর বসবার ঘরে। আমরা মানে আমি, আদিত্য, শিবনাথ বাবু আর রঞ্জন, এই চতুর্থ ব্যক্তির পরিচয় ক্রমশ প্রকাশ্য। গরম ডবল ডিমের অমলেট আর চা খেতে খেতে কথা হচ্ছিল। শিবনাথ বাবু এক চুমুক চা খেয়ে বললেন, যাই বলো আদিত্য, শেষ মুহূর্তে তুমি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছ। ওই রকম একজন মারাত্মক অপরাধীর কাছে সম্পূর্ণ নিরস্ত্র হয়ে সামনাসামনি করা যে সে কথা নয়। পুলিশ কর্তৃপক্ষের ওপর তোমার আরও একটা কৃতজ্ঞতা রইল। আদিত্য বলল, আরে না না, এসব কি বলছেন? দেশের শত্রু আমারও শত্রু। আমি থাকতে না পেরে বললাম, আচ্ছা আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি ওই বাড়িটা আবিষ্কার করলে কি করে, আর বিপদের মুহূর্তে শিবনাথ বাবুই বা কি করে সদল বলে উপস্থিত হলেন? আদিত্য চায়ের কাপটা নামিয়ে রেখে বলল, এই সবই সম্ভব হয়েছে রঞ্জনের জন্য, না হলে ঠিক সময়ে সব কাজ সম্পন্ন হতো না। আমি একটু উত্তেজিতভাবেই বলে উঠলাম, আদিত্য একটু পরিষ্কার করে বলো, আমি তো লেজা মুড়ো কিছুই বুঝতে পারছি না। এরপর আদিত্য একটা সিগারেট জ্বালিয়ে তাতে লম্বা একটা পরিতৃপ্তির টান দিল। তারপর আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে বলল, হ্যাঁ বেশ, শোনো তবে তোমাকে গোটা থেকে বলি, বুঝলে? তোমার মনে আছে নিশ্চয়ই, নামখানা স্টেশনে নেমে আমি একটা ধাবায় ঢুকেছিলাম, খানা পিনা ধাবা। আর সেখানে বিল মেটানোর টাকা দিতে গিয়ে আমি ইচ্ছে করে মোবাইলটা হাত থেকে মাটিতে ফেলেছিলে সেটা দেখেছিলাম। আদিত্যর মুখের কথা শেষ করতে না দিয়েই আমি ঝড়ের বেগে কথাটা বলে উঠলাম। আদিত্য মুচকি হেসে বলল, সাবাস বন্ধু, সাবাস। চোখ কান খোলা রাখো বলেই তো তোমার ওপর আমার এত ভরসা। যাই হোক, তারপর যা বলছিলাম, সেখানে একটি ছেলে আমার মোবাইলটা ঠিক করে দিয়েছিল। এই হচ্ছে সেই রঞ্জন। আসল পরিচয় রঞ্জন বিশ্বাস, লালবাজার ক্রাইম ব্রাঞ্চের টেকনিক্যাল বিভাগে কর্মরত। আমি অবাক দৃষ্টিতে ভদ্রলোকের দিকে তাকালাম। এবার মনে পড়ল, হ্যাঁ এই ছেলেটি সেদিন ওই ধাবাতে ছিল। আসলে একে অতটা গুরুত্ব দিইনি সেদিন, না হলে মুখটা স্পষ্ট মনে থাকতো। এবার শিবনাথবাবু বলে উঠলেন, আসলে এই কেসটায় আদিত্যকে যুক্ত করার পর থেকেই আমার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আদিত্যর কোনো আগ্নেয়াস্ত্র নেই, তার উপর কলকাতা থেকে দূরে সম্পূর্ণ অপরিচিত স্থানে যাচ্ছে। যদি হঠাৎ সাহায্যের প্রয়োজন হয় তখন ওকে খুঁজে বের করতেই তো একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে। তার চেয়ে যদি এমন কোনো ব্যবস্থা করা যেত যার মাধ্যমে আমরা লালবাজারের কন্ট্রোল রুম থেকেই তোমাদের গতিবিধির উপর নজর রাখতে পারবো, সেই কথাটাই আলোচনা করছিলাম রঞ্জনের সাথে। ও তখন বলছিল একদিন সময় দিতে। পরের দিনও যখন বলল ব্যবস্থা করে ফেলেছে, ঠিক তারপর দিনই তোমরা রওনা হও। ভাবাতে দেখা করার পরিকল্পনাটা আগে থেকেই আদিত্যকে জানানো ছিল। এবার আদিত্য বলল, তা সেই দিন ওই ধাবাতে ফোন সারিয়ে দেওয়ার অছিলায় রঞ্জন একটি বিশেষ মোবাইল অ্যাপ আমার ফোনে যুক্ত করেছিল, যে অ্যাপটা ঠিক তার আগের দিন রঞ্জন নিজে তৈরি করেছিল। এর মাধ্যমে প্রতিটা মুহূর্ত আমার উপর নজর রাখতে পেরেছিলেন শিবনাথ বাবু এবং তার গোটা টিম। মৌসুমী আইল্যান্ড পৌঁছে তোমার ফোনটা আমি একবার চেয়ে নিয়েছিলাম। রাত্রে সবাই ঘুমিয়ে যেতে গোপনে আবার দেখা করেছিলাম রঞ্জনের সাথে, শুধুমাত্র তোমার ফোনে সেই বিশেষ অ্যাপটি যুক্ত করার জন্যই। সকলের চোখ এড়িয়ে গভীর রাত্রে রঞ্জন মৌসুমী আইল্যান্ডে এসেছিল। আমাকে খুঁজে পাওয়া তার কাছে বাঁ হাতের খেলা ছিল, তার কারণ আমার মোবাইল সিগন্যাল দিচ্ছিল যে আমি কোথায় আছি, আর যেটা পৌঁছে যাচ্ছিল একেবারে রঞ্জনের কাছে। পরদিন তুমি যখন জঙ্গলে ঘোরাঘুরি করতে গিয়ে ওই বিশেষ বাড়িটি আবিষ্কার করো, আমি তার অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। বলতে পারো বাড়িটার দিকে এক প্রকার আমাকে টেনে নিয়ে গিয়েছিল গাছে ঝুলানো সেই বিশেষ চাকতি। চাকতিগুলো দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে এই পরিবেশে এই বস্তুটি যথেষ্ট বেমানান। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছ,
আমারও যেন কেমন একটা লাগছিল, সেই জন্যেই কয়েকটা ছবি তুলে তোমাকে পাঠিয়েছিলাম। কিন্তু ওই চাকতি থেকে কি তুমি কিছু অনুমান করেছিলে? আদিত্য আবার বলল। অবশ্যই বন্ধু, বরং বলতে পারো এই তদন্তে আমার পথনির্দেশ এবং একমাত্র ক্লু হলো ওই চাকতি। বেশ, কিন্তু কিসের ওই চাকতি সেটা তো বলো, আমি বলে উঠলাম। আদিত্য বলল, ওগুলো আসলে বিশেষ এক প্রকারের বিকারের ঢাকা, যেগুলো তুমি দেখতে পাবে যে কোনো বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে। স্কুলে বা কলেজে দেখোনি, বিভিন্ন প্রকার মাছ বা প্রাণীর মৃতদেহ দীর্ঘদিন সতেজ রাখার জন্য একটি বিশেষ সলিউশনের মধ্যে ডোবানো থাকে। সেই রকমই এক প্রকার বিকারের ঢাকনা হলো ওই চাকতি। এবার আসল কথায় আসা যাক। ডক্টর ত্রিপাঠীর ডাক্তারি করার পাশাপাশি গোপন ব্যবসা হলো মানুষের কিডনির চোরা চালান। একটি বিশেষ সম্মেলনে যোগ দিতে আজ থেকে 6 মাস আগে তিনি চীন দেশে গিয়েছিলেন, আর সেখানেই তার সঙ্গে আলাপ হয়েছিল কুখ্যাত চোরা চালানকারী ওয়াং হুয়ের সাথে। এবার যথারীতি দেশে ফিরে তিনি তার গোপন আড্ডা গড়ে তুললেন ওই মৌসুনি আইল্যান্ডে। যতদূর মনে হচ্ছে, চীন থেকে সিঙ্গাপুর হয়ে মৌসুনি আইল্যান্ডে আসত চোরা কারবারি জলযান, তবে দিনের আলোতে নয়, একেবারে রাতের অন্ধকারে। এখান থেকে চীনের দূরত্ব অনেক, তাই কিডনিগুলোকে খুব যত্ন সহকারে রক্ষণ করা হতো এবং বিকারে করে পাচার করা হতো। তোমার মনে আছে হয়তো, সেই চাকতিগুলোর গায়ে তুমি চীন দেশের ভাষা দেখে আমাকে ছবি পাঠিয়েছিলে। সুতরাং বোঝাই যাচ্ছে যে সংরক্ষণের জন্য এই বিকার আসত চীন দেশ থেকেই। যেসব বিকার ভেঙে গিয়েছিল তারই ঢাকনাগুলোকে গাছের গায়ে ঝোলানো হয়েছিল, কারণ ওই নিশানা ধরেই গভীর রাত্রে জঙ্গলের মধ্যে যাতায়াত করত পাচারকারীর দল। শিবনাথবাবু বলে উঠলেন, তোমার অনুমান একেবারেই নির্ভুল আদিত্য। গতকালই ডক্টর ত্রিপাঠী জেরার মুখে সেই কথা স্বীকার করেছে। আমি বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু যারা নিখোঁজ হয়ে গেছে তাদের শেষ পর্যন্ত ওই অবস্থা কেন হলো? আমাদের তো সেই উদ্দেশ্যেই মৌসুনি আইল্যান্ডে যাওয়া। আদিত্য হেসে বলল, সেই কথাতেই আসছি বন্ধু। আমি যা বুঝেছি সেই অনুমান থেকেই বলছি। কোথাও ভুল থাকলে শিবনাথবাবু সংশোধন করে দেবেন। আমার অনুমান যদি নির্ভুল হয়, তাহলে বিগত কয়েক মাসের মধ্যে ডক্টর ত্রিপাঠী তার নতুন গোপন আস্তানা প্রস্তুত করতে ব্যস্ত ছিল। সেই কারণেই পাচারকারীদের হাতে তুলে দেওয়ার মতো কিডনি তার হাতে ছিল না। ওয়াং হু মানুষ হিসেবে খুবই নিষ্ঠুর। সময় মতো জিনিস না পেলে অথবা কথার খেলাপ হলে ডক্টর ত্রিপাঠীকে খুন করতে দ্বিতীয়বার ভাববে না। সেই কারণেই বেশ চাপের মধ্যে ছিল ডক্টর ত্রিপাঠী। এদিকে আস্তানা নির্মাণ পর্ব শেষ হতে দেখা যায় ওয়াং হুয়ের দেওয়া সময়ের মেয়াদও প্রায় শেষ। ঠিক এই সময়ে এই দ্বীপে গজিয়ে ওঠে বেশ কয়েকটি ছোট ছোট হোটেল। এর আগে দ্বীপটা মোটামুটি নির্জনই ছিল, কিন্তু হোটেল হওয়াতে ফলে দ্বীপে লোক সমাগম ঘটে। আর এই ব্যাপারটা ঘিরেই এক মারাত্মক ফন্দি আঁটেন ডক্টর ত্রিপাঠী। তার সহকারী এবং একমাত্র চেলা মুন্নার সাহায্যে নিরীহ কিছু মানুষদের নিজেদের ফাঁদে ফেলেন। তারপর নৃশংসভাবে তাদের হত্যা করে বের করে নেয় একের পর এক কিডনি, আর তারপর সেই মৃতদেহগুলোকে বাগানের মাটির তলায় চাপা দিয়ে দেয়, কারণ পোড়াতে গেলে হাঙ্গামা হবে, আর সমুদ্রে ভাসিয়ে দিলে চিল বা শকুনের দৃষ্টি আকর্ষিত হবে। তাছাড়া সমুদ্র থেকে সেই মৃতদেহ তীরে ফিরেও আসতে পারে, সেই সম্ভাবনা আছে। যাই হোক, সম্ভবত হুয়াং হু সর্বমোট 5টা কিডনি চেয়েছিল। আমার বিশ্বাস ওই বাড়ির ভেতর আলমারিতে মোট 4টে কিডনি ছিল, কারণ 3 সপ্তাহের মধ্যে 4 জন মানুষ উধাও হয়েছিল। কিন্তু তার আরও একটা কিডনির প্রয়োজন ছিল, তাই তার পরবর্তী টার্গেট ছিলাম আমি নিজে। আমি অবাক হয়ে বললাম, তুমি? কিন্তু কি করে? আদিত্য বলল, আমি যখন মুন্নাকে বলেছিলাম একটু সুরা পানের ব্যবস্থা করতে, সেদিন মুন্না আমাকে ওই বাড়ির বারান্দায় নিয়ে গিয়েছিল। সেখানে আমার সাথে আলাপ হয়েছিল ডক্টর ত্রিপাঠীর, যদিও নিজের আসল নামে নয়, ছদ্মনামে। ও নিজের নাম বলেছিল প্রশান্ত অধিকারী, পেশায় প্রাক্তন স্কুল শিক্ষক। কিন্তু সেদিন ওই আলাপেই আমি বেশ কয়েকটি ব্যাপার পর্যবেক্ষণ করেছিলাম। ওদের চোখে ফাঁকি দিয়ে প্রতিটি গ্লাসের মদ মাটিতে ফেলে পাত্র শূন্য করেছিলাম, কিন্তু ওরা নিজেদের আটকাতে পারেনি। বেশ কয়েক গ্লাস পান করার দরুন মুন্না আর ত্রিপাঠী দুজনেরই নেশা হয়ে গিয়েছিল, তাই সেদিন আমি ফিরতে পেরেছিলাম।
আমাকে ওরা বাগে আনতে পারেনি। আমরা বসেছিলাম সেই বারান্দাতেই। ওখানে বসেই আমি অনুভব করেছিলাম কেমিক্যালের তীব্র গন্ধ। আর সেই গন্ধ একমাত্র হয় যখন কোনো ব্যক্তি ল্যাবরেটরিতে কাজ করে। কোনো প্রাক্তন স্কুল শিক্ষকের শরীর থেকে অন্তত অমন গন্ধ বেরোয় না। তাই সেই দিন ফিরে আসতে গিয়েও জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে ওদের কথোপকথন আমি শুনেছিলাম। ডক্টর ত্রিপাঠী মুন্নাকে বলেছিল আমার উপর নজর রাখতে। কিন্তু হায় রে অদৃষ্ট, আদিত্য রায়ের কিডনি পাচার করা যে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন সেটা ওরা জানতো না। এই বলে আদিত্য তার কথা শেষ করলো। শিবনাথবাবুর মুখটা দেখলাম বেশ উজ্জ্বল দেখাচ্ছে। আদিত্যর কথা শেষ হতেই তিনি বলে উঠলেন, কোনো ভুল নেই। আদিত্য যা যা বলছে সব নির্ভুল। গতকালই ত্রিপাঠী পুলিশকে দেওয়া তার জবানবন্দিতে সমস্তটাই স্বীকার করেছে। এখন আদিত্যর অনুমান আর ত্রিপাঠীর বয়ান দেখছি হুবহু এক। খানিক থেমে তারপর স্নেহের সুরে আমাদের উদ্দেশ্যে বলল, তোমরা দুজন মানিকজোড় না থাকলে আমি হয়তো এই কেসটায় কিনারা করতে পারতাম না। আমি সুপারিশ করব সরকার কর্তৃপক্ষের কাছে তোমাদের যোগ্য সম্মান প্রাপ্তির জন্য। আর নিহতদের বাড়ির খোঁজ করে খবর দেওয়া হয়েছে। লাশ শনাক্তকরণের পালা শেষ হলেই ত্রিপাঠীর চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, এখন তাহলে উঠি। তোমরা ভালো থেকো। এই বলে শিবনাথবাবু ব্যস্তভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। আদিত্য দেখলাম আরও একটা সিগারেট ধরল, তারপর আরাম কেদারায় হেলান দিয়ে চোখ বুঝল। শেষ হলো আমাদের আজকের নিবেদন সুমন মিত্রের লেখা মৌসুমী আইল্যান্ড রহস্য। গল্প পাঠে ও কথকের ভূমিকায় মিস্টার বানিহাট, আদিত্য, শ্রদ্ধায়, সুমনের মা প্রজ্ঞা, ধাবার মালিক ও ভদ্রলোক সাগ্নিক, রঞ্জন স্বপ্নদীপ, মুন্না বাসক, ডক্টর ত্রিপাঠী, ঋতদীপ, শিবনাথ প্রভাকর এবং গল্পের সূত্রধর আমি সোনিয়া। পোস্টার সম্পাদনায় শুভদীপ, শব্দগ্রহণ ও সহ পরিচালনায় রয়েছেন শুভদীপ, সমগ্র পরিচালনা স্বপ্নদীপ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের গল্পের খেলাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের কাছে ফিরে আসবো খুব শীঘ্রই নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।